আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সড়কে অব্যবস্থাপনার বিরুদ্ধে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা। রাজনৈতিক দল থেকে উস্কানির প্রমাণ মিলেছে বললেন ওবায়দুল কাদের। রাজধানীতে দুদিনের বিশ্ব শান্তি সম্মেলন শুরু। বিভেদ পরিহার করে শান্তির পথে চলার আহ্বান রাষ্ট্রপতির। খালেদা জিয়া না থাকলে আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্ব থাকবে না, হুঁশিয়ারি মির্জা ফখরুলের। শিক্ষক মৃত্যুর ঘটনায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার। এবং উড়িষ্যায় কাল আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় জাওয়াদ। দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সড়কে অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড দেখালেন নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। রাজধানীর রামপুরায় আয়োজিত অবস্থান কর্মসূচিতে তারা এই লাল কার্ড দেখান। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে রাজনৈতিক দল থেকে উস্কানি দেওয়ার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক নিরাপত্তা ও গণসচেতনতা বাড়াতে মানিক মেয়ে এভিনিউয়ে আয়োজিত রোড শোতে তিনি একথা জানান। মনির হোসেন তপুর রিপোর্ট। পূর্ব ঘোষণা অনুযায়ী নিরাপদ সড়ক বাস্তবায়ন না হওয়ায় লাল কার্ড নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। শনিবার দুপুরে রাজধানীর রামপুরা ব্রিজের পাশে এই কর্মসূচি পালন করেন তারা। যে সিস্টেমের মধ্যে ঘুষ আছে, যে সিস্টেমের মধ্যে লুটপাট আছে, সেই লুটপাট এবং দুর্নীতিকে আজকে আমরা লাল কার্ড দিচ্ছি। প্রতিনিয়তই সড়কে অনিয়ম চলতেই থাকছে, কিন্তু তারা বন্ধ করছে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি করে দেন বিক্ষুব্ধরা। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে সাড়া দিয়ে এরই মধ্যে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। নগরীর মানিক মিয়া এভিনিউ, কলাবাগান এবং বনানীতে বিশেষ রোড শোর আয়োজন করে বিআরটিএ। এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নিরাপদ সড়ক নিয়ে শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, তবে তাদের আন্দোলনে অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে। স্কুলের পোশাক পরে এক রাজনৈতিক দলের মহিলা নেত্রী রাস্তায় দাঁড়িয়ে রামপুরা এলাকায় ছাত্রদেরকে উস্কানি দিচ্ছে। ছাত্রছাত্রীরা যখন ফিরে যাচ্ছে, লেখাপড়া মনোনিবেশ করছে, ঠিক তখনই রাজনৈতিক উস্কানি দিয়ে তাদের মাঠে নামানো হচ্ছে। রামপুরায় শিক্ষার্থী নিহত হওয়ার জের ধরে বাসে আগুন দেওয়ার ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঘটনার 10-12 মিনিটের মধ্যে কি করে একটা ফেসবুকে লাইভ শুরু হলো ওখান থেকে। এত রাতে একজন ছাত্র ওখানে গাড়ি চাপা পড়লো, আর এত হাজার হাজার লোক হঠাৎ করে এত রাতে কোত্থেকে এলো, আচ্ছা এত ছাত্রও বা কোত্থেকে এলো, এটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। তারপরও একজন ছাত্রের মৃত্যু হয়েছে, এই মৃত্যুটা হলো দুঃখজনক। রোড শোর সময় রাস্তায় চলাচলকারী যানবাহন চালক, কর্মী এবং যাত্রীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে এখনও অনড় শিক্ষার্থীরা। এদিকে এরই পরিপ্রেক্ষিতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে ঢাকায় শুরু হয়েছে দুদিনের বিশ্ব শান্তি সম্মেলন। পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এ সময় বিভেদ পরিহার করে শান্তির পথে চলতে সবার প্রতি আহ্বান জানান তিনি। রাজধানীর 3টি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। এতে সরাসরি ও ভার্চুয়াল প্ল্যাটফর্মে যোগ দিচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের অন্তত 90 জন প্রতিনিধি, জানাচ্ছেন আপেল মাহমুদ। বিশ্বে শান্তির বার্তা পৌঁছে দিতে 50টিরও বেশি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে শুরু হলো দুদিনের বিশ্ব শান্তি সম্মেলন। বঙ্গভবন থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। I declare the World Peace Conference open.
বিশ্বের শান্তির বিকাশ কামনা করে তিনি বলেন, যে কোনো মূল্যে শান্তি অর্জন ও তা টেকসই করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। Bangladesh believes that peace around the world is the best guarantee for our national security, and we would continue our efforts to resolving conflicts through peaceful means and promote peace across the globe. I take the opportunity to call upon all to leave aside the path of divisions, join our hands and work together on the path of peace. জাতিগত বৈষম্য দূর করে বিশ্বে সবার জন্য সমান সুযোগ সৃষ্টির তাগিদ দেন তিনি। Unless we are united and ensure mutual peace and harmony, we will not be able to secure a safe and habitable world for our children and future generations. We must end discriminations based on race, faith, color, religion and ethnicity and ensure equal opportunity for all. পৃথিবীতে শান্তি প্রচার ও কোনো ধরনের শর্ত ছাড়াই শান্তির পক্ষে থাকার প্রত্যয় ব্যক্ত করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। থ্যাংক ইউ অনারেবল প্রেসিডেন্ট। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। শান্তি ও সম্প্রীতির পক্ষে বাংলাদেশের শক্ত অবস্থান জানান দিয়াই বিশ্ব শান্তি সম্মেলন আয়োজনের মূল লক্ষ্য। এর মাধ্যমে সারা বিশ্বে সরকার এই বার্তাটি পৌঁছে দিতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। রাজধানীতে সম্মেলনের প্রথম দিনের এক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবে বাংলাদেশ, এমন অভিপ্রায় সামনে রেখে বিদেশি অতিথিদের স্বাগত জানিয়ে সম্মেলনের স্লোগান নির্ধারণ করা হয়েছে, শান্তি ও সম্প্রীতির দেশে স্বাগতম। বাংলাদেশ যে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছে, এই সম্মেলনে সেই বার্তা সবার কাছে পৌঁছতে চায় ঢাকা। সম্মেলনের প্রথম দিনে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তিতে বিশ্বাস করেন বলেই প্রতিবেশী দেশগুলোর সাথে বিরাজমান সমস্যাগুলোর শান্তিপূর্ণভাবে সমাধান সম্ভব হয়েছে। বঙ্গবন্ধুর জীবনে একটি বড় অংশ হচ্ছে এই শান্তি। তা আমরা আনন্দিত যে এটা অনেক দেশের, প্রায় 50-এর ঊর্ধ্বের দেশের প্রতিনিধি সশরীরে এসেছেন। এবং বঙ্গবন্ধু দেখেন আমাদের পররাষ্ট্রনীতি তিনি নির্ধারণ করে গেছেন। এবং পররাষ্ট্রনীতির মূল প্রতিপাদ্য হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরী না। আর ওনার এই পথ ধরে আমাদের রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যতগুলো কাজ করেছেন শান্তির জন্য কাজ করেছেন। এ সময় করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান সাংবাদিকরা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাউথ আফ্রিকা সহ এই ভাইরাস ছড়িয়েছে এমন দেশগুলো থেকে বাংলাদেশে আসতে সবাইকে নিরুৎসাহিত করা হচ্ছে। সাউথ আফ্রিকা আশেপাশে যারা দেশগুলো 7টি দেশ, আসার আগেই তারা কোন হোটেলে থাকবে তা নির্ধারণ করতে হবে, তা না হলে তাদের বোর্ডিং পাস দেওয়া হবে না। এবং তাদের আমরা বলেছি, আমাদের মিশনগুলো জানিয়েছি যেখানে আছে যে তো আপনারা ডিসকারেজ করেন, এই মুহূর্তে না এসে কিছুদিন পরে আসতে। রোববার বিশ্ব শান্তি সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছা আর্ট ক্যাম্প আয়োজন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। খুবই আনন্দিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া না থাকলে আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে ছাত্রদলের সমাবেশে তিনি আরও বলেন, দেশের স্বার্থেই বেগম জিয়াকে রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে। মনুল হাসানের রিপোর্ট। মুক্তিযুদ্ধের সময় 2 শিশুপুত্র নিয়ে বেগম খালেদা জিয়া পাক বাহিনীর কারাগারে ছিলেন দাবি করে বিএনপি নেতারা বলেন, স্বাধীন দেশে 50 বছর পর সেই নেত্রী এখন সরকারের রোষানলে পড়ে সুচিকিৎসার অভাবে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের আয়োজন করে ছাত্রদল। কারাগারে থাকার সময় বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছে বলে অভিযোগ করেন সাবেক ছাত্রনেতারা। জনগণ বিশ্বাস করে আপনারা বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনের মধ্য দিয়ে তাকে আপনারা তিলে তিলে হত্যা করার ষড়যন্ত্র করেছেন। প্রতিদিন দাবি করছি অবিলম্বে তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হোক, কিন্তু এই সরকার কর্ণপাত করছে না। একটি মাত্র কারণ, তারা ধরা পড়ে যাবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার কিছু হলে জনগণ এর বদলা নেবে। আর এখনো
আওয়ামী লীগ যে আছে ওই দেশের বেগম খালেদা জিয়া দেশে আছেন, বেঁচে আছেন বলেই এখনো আছে, তা না হলে আওয়ামী লীগ থাকবে না বন্ধুগণ। খালেদা জিয়া আমাদের স্বাধীনতার প্রতীক, আমাদের সার্বভৌমত্বের প্রতীক, আমাদের গণতন্ত্রের প্রতীক। তিনি আছেন বলেই এখনো গণতন্ত্রের সংগ্রাম চলছে। প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে বিএনপি নেতারা বেগম জিয়াকে মুক্ত করতে ছাত্রদের মাঠে নামার আহ্বান জানান। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। পঞ্চম ধাপে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। গণভবনে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, ফারুক খান এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের 9 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। এছাড়া তদন্ত কমিটি গঠন করে 10 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। এদিকে সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচার দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। খুলনা প্রতিনিধি এসএম হাবিব এবং কুষ্টিয়া থেকে তুহিন আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন জহিদুল আলম। আমার ভাই আর কেন মারা দিল? কি অপরাধ, কি জন্য এটি হলো? একটা পরিবার নিঃস্ব হয়ে গেল। আর হয়তো হবে না বাবার চিকিৎসা, দুবেলা পেটে ভাত জুটবে কিনা তারও নিশ্চয়তা নেই। 6.5 বছরের সন্তান আর পুরো পরিবার এক মুহূর্তে নিঃস্ব হয়ে গেল কুয়েট অধ্যাপক সেলিম হোসেনের রহস্যজনক মৃত্যুতে। নিজের সর্বস্ব বিক্রি করে সেলিম হোসেনের লেখাপড়া করিয়েছিলেন তার বাবা। পোশাক কারখানায় কাজ করে তখন সংসার চালাতেন 2 বোন। সুন্দর ভবিষ্যতের আশায় তাদের সব চেষ্টাই আজ যেন পণ্ডশ্রম। নিরুপায় হয়ে প্রশাসনের কাছে ছেলের মৃত্যুর কারণ ও সুষ্ঠু বিচার দাবি করছেন অসহায় বাবা। আমি এখন অসহায় হয়ে গেছি, আমার বুকি হাতে পেসমেকার লাগাই নিয়ে আছে, আমি হার্টের রোগী এবং আরও অন্য অনেক অসুখ বিসুখ আছে, আমি নিয়ে ভুগতেছি। আমি এখন কোন সময় মরে যাবো, হঠাৎ করে আমার এই ছেলে আমার হত্যা করেছে। আমি আকুল আবেদন করতেছি যে আমার সরকার যেন এই সঠিক তদন্ত করে সঠিক বিচারটা করেন। এদিকে সিসিটিভির ফুটেজ ও অন্যান্য তথ্য প্রমাণ পর্যালোচনা করে কুয়েট অধ্যাপক ডক্টর সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান সহ 9 শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় অধ্যাপক ডক্টর মহিউদ্দিন আহমদের নেতৃত্বে গঠিত 5 সদস্যের তদন্ত কমিটিকে 10 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। জাহিদুল আলম, এটিএন বাংলা। নীলফামারী থেকে 5 জঙ্গিকে আটক করেছে র্যাব। জেলার সদর উপজেলার সোনারা ইউনিয়নের মাঝিপাড়া থেকে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয়েছে বিস্ফোরক, অস্ত্র ও গোলা বারুদ। র্যাব জানায় আটককৃতরা জঙ্গি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সামরিক শাখার সদস্য। নীলফামারী প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন এবং রংপুর থেকে মাহবুবুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। জঙ্গি তৎপরতা চলছে এমন তথ্যের ভিত্তিতে নীলফামারীর সোনারায়ে মধ্যরাতেই সন্দেহভাজন বাড়িটি ঘিরে ফেলে র্যাব। সকাল পর্যন্ত চলা এই অভিযানে গ্রেফতার করা হয় 5 জনকে। জব্দ করা হয় বোমা বানানোর সরঞ্জাম, আইইডি, বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র। র্যাব জানায় আটককৃতদের মধ্যে ওহিদুল জেএমবির রংপুর অঞ্চলের সামরিক শাখার প্রধান। তারা জেএমবির বিভিন্ন সামরিক শাখার যে বিভিন্ন কার্যক্রম সেখানে অংশগ্রহণের নিমিত্তে তারা নিয়মিত কাজ করে আসছিল। তারা ইতিমধ্যে বিভিন্ন সময় আইডি তৈরি করেছে এবং এই আইডি তৈরির প্রশিক্ষণ করা, অনুশীলন করা এবং মানুষকে বা তাদের যে সংগঠনের অন্যান্য সদস্যদের তারা প্রশিক্ষণ দিয়েছে এবং বিভিন্ন
স্থানে এই উত্তরাঞ্চলে তারা নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। রংপুরে সংবাদ সম্মেলনে র্যাব 13-র আইন ও গণমাধ্যম শাখার এই পরিচালক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইন শৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থাপনায় বোমা হামলা চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা ছিল জেএমবি সদস্যদের। তাদের মূল উদ্দেশ্য কারাগারে থাকা সদস্যদের মুক্ত করা। তাদেরকে মুক্ত করার একটি প্রয়াস তাদের মধ্যে ছিল। এই ক্ষেত্রে তারা হয়তো তাদের মধ্যে প্রাথমিক পরিকল্পনা ছিল যে তাদেরকে জেলখানা থেকে আদালত প্রাঙ্গণে নেওয়ার প্রাক্কালে একটি হামলা পরিচালনা করা, অথবা আদালত প্রাঙ্গণে একটি হামলা পরিকল্পনার মাধ্যমে তাদের যেই শীর্ষ নেতৃবৃন্দ যারা এখন বিভিন্ন স্থানে তারা বিভিন্ন জেলখানায় আটক আছে তাদেরকে মুক্ত করার একটি পরিকল্পনা তাদের মধ্যে ছিল। র্যাব আরও জানায়, জেএমবির পলাতক বাকি সদস্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। অব্যাহত রয়েছে অভিযান। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। শিক্ষা ব্যবস্থার সাথে দক্ষতা সমন্বয়ের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে চাহিদা ও পরিবর্তনের সাথে মিল রেখেই শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত চাকরি প্রাপ্তিতে অভিজ্ঞতা ও দক্ষতা নিয়ে সেমিনারে এসব তথ্য জানানো হয়। এতে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ানোর পাশাপাশি শিক্ষার গুণগত মানও নিশ্চিত করতে হবে। শরফুল আলমের রিপোর্ট। প্রতি বছর 21 লাখ জনগোষ্ঠী কাজের জন্য প্রস্তুত হন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবন শেষেই তারা নিজেদের কর্মসংস্থান নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। সিপিডির গবেষণা বলছে, যোগাযোগ ও ইংরেজি ভাষায় দুর্বলতা, সময় সম্পর্কে সচেতন না হওয়া, তথ্য প্রযুক্তি ও নেতৃত্ব সহ 7 খাতে দক্ষতার অভাবে অনেকেই উচ্চশিক্ষা গ্রহণের পরেও চাকরি পাচ্ছেন না। এসব সংকট কাটাতে মাধ্যমিক পর্যায় থেকে শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের পক্ষে ব্যবসায়ীরা। বেসিক যে স্কিলগুলো দেওয়া হয়েছে এই 12, 14, 15 বছরের এডুকেশন সিস্টেমের মধ্যে দিয়ে আসে, এবং এটার উপরে বিল্ড করে তাকে যে কাজ শিখতে হবে এই মানসিকতাটাই আমি দেখি না, একেবারেই দেখি না। এবং যাদের মাঝে দেখি দে বিকাম প্রাইজড কো-ওয়ার্কার্স very very quickly. এই এলডিসি গ্র্যাজুয়েশন, গ্লোবাল কম্পিটিশন, কোভিড এটাকে আরো খারাপ করে ফেলেছে। আমাদের টিকে থাকার একমাত্র উপায় হবে উৎপাদনশীলতা, প্রোডাক্টিভিটি in all phases. তথ্য প্রযুক্তি, প্রকৌশল, কারিগরি ও নার্সিং সহ চাহিদাভিত্তিক শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর তাগিদ দিয়েছেন গবেষক ও নীতি নির্ধারকরা। এই জন্য শিক্ষানীতি যুগোপযোগী করার কথাও বলেন তারা। শিক্ষা এবং স্কিল এই দুটোর মধ্যে একটা সমন্বয় করা, বাজারের জন্য আমাকে দক্ষতা অর্জন করা এবং যুগোপযোগী দক্ষতা অর্জন করা। আজকে যে দক্ষতা আমরা তৈরি করছি সেটা কিন্তু খুব দ্রুতই পরিবর্তন হচ্ছে। সেই পরিবর্তনশীলতার সাথে খাপ খাইয়ে নেওয়াটাও কিন্তু আমাদের দায়িত্ব। সেটা কিন্তু যারা এমপ্লয়ার তাদেরও দায়িত্ব, যারা নিজেরা কাজ করছে তারাও। আমরা স্টার্টেড লেট, সুতরাং আমাদের এখন একটু নানা ধরনের জাম্প করে যেতে হবে। সুতরাং সংখ্যা নিয়ে আমরা ভয় নেই, তো এটাকে ইমপ্রুভ করার জন্য সরকারি ওয়ার্কিং কোয়াইটলি কাজ করছে। শুধু একমুখী শিক্ষায় শিক্ষিত না হয়ে কর্মমুখী শিক্ষা ব্যবস্থার প্রসারে পরিবারের সদস্যদেরও এগিয়ে আসার পরামর্শ দেওয়া হয় সেমিনারে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবার শুষ্ক মৌসুমে পানির সংকট হবে না বলে জানিয়েছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিমে খান। রাজধানীর কাবরান বাজারে ঢাকা ওয়াসার চলমান কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা জানান। নগরবাসীর পানির চাহিদার তুলনায় বেশি উৎপাদনের সক্ষমতা থাকলেও চাহিদার সাথে সামঞ্জস্য রেখে উৎপাদন করা হচ্ছে বলে জানান তিনি। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, শুষ্ক মৌসুমে শীতলক্ষ্যা নদীর পানি অতিমাত্রায় দূষণ হওয়ায় পরিশোধন করা কঠিন হয়ে পড়ে। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম দামে ঢাকায় বিশুদ্ধ পানির সরবরাহ করা হচ্ছে বলেও জানান তাকসিমে খান। পুরো ঢাকা শহরকে আমরা 5 ভাগে ভাগ করে 5টা ক্যাচমেন্ট এরিয়া ধরে 5টা ট্রিটমেন্ট প্ল্যান করে ঢাকাকে 100% যদিও এটা সম্ভব না, 100% পাইপলাইন সুয়ারেজ সিস্টেমের মধ্যে আনার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এবং 10% যদি না আসে সেটার জন্য অনসাইট স্যানিটেশনের ব্যবস্থাও আমাদের এই মাস্টার প্ল্যানে আছে। ভারতের উড়িষ্যা রাজ্যে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় জাওয়াদ। আগামীকাল দুপুরে বা বিকেল নাগাদ পুরী উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। এর প্রভাবে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে লক্ষাধিক উপকূলবাসীকে। ঘূর্ণিঝড়ের বাতাসের গতি ঘন্টায় সর্বোচ্চ 88 কিলোমিটার। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
নৌকা ও মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। দেশে প্রথমবারের মতো বন্যার পূর্বাভাস দিতে প্রযুক্তির ব্যবহার করতে যাচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। প্রথম ধাপে বন্যাপ্রবণ গাইবান্ধা, জামালপুর এবং কুড়িগ্রামে এই প্রকল্প শুরুর কথা জানিয়েছেন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহসিন। সারা দেশে এটা বাস্তবায়ন করতে পারলে প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি কমানো সম্ভব বলে মনে করেন আবহাওয়াবিদরা। মাহবুব কবির চপলের রিপোর্ট। ফসলি জমির জন্য বন্যা আশীর্বাদ হলেও অস্বাভাবিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয় বাংলার জনপদ। এর মধ্যে ১৯৯১ সালের ঘূর্ণিঝড় ও বন্যায় প্রাণ হারান লক্ষাধিক মানুষ। এরপর সিডর, আইলা সহ বিভিন্ন সময় ঘূর্ণিঝড় পরবর্তী বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দেশে প্রতি ৫ বছরের ব্যবধানে বড় বন্যা হয়। জাতিসংঘের হিসেবে প্রতি বছর বন্যায় ক্ষতির পরিমাণ প্রায় ২৫,০০০ কোটি টাকা। ২১ শতকে এই দুর্যোগ আরও বাড়বে বলে সতর্ক করছে সংস্থাটি। তাই প্রস্তুতি হিসেবে বন্যার আগাম সতর্কতায় বিশেষ প্রযুক্তির ব্যবহার করতে যাচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। বন্যার জন্য আমরা এই আগাম সতর্ক বার্তাটা চালু করার জন্য আমরা একটি প্রকল্প নিয়েছি। আমরা প্রাথমিকভাবে ৩টি জেলায় গাইবান্ধা, জামালপুর, কুড়িগ্রাম তার ১৯টি উপজেলাতে করব। বিষয়টি ঠিক এরকম যে আগাম সতর্ক বার্তাটা মানুষের কাছে পৌঁছাতে হবে। সেটা রেডিও হোক, টেলিভিশন হোক, মুখে হোক, মাইকিং হোক, যেভাবে হোক না কেন, অ্যাপস হোক, এবং এমনভাবে আগাম বার্তাটা যাবে যে ওই হার্ট পয়েন্টের এত সেন্টিমিটার উপরে, এত নিচে, এরকম না। তারা যাতে বুঝতে পারে যে পানিটা এই মুহূর্তে অমুক জায়গায় আছে। এটা রেজাল্টে যখন দেখব তখন আমরা বন্যাপ্রবণ সব এলাকার জন্য আমরা করব। আবহাওয়াবিদরা বলছেন, বিশ্বের বিভিন্ন দেশে এমন প্রযুক্তির ব্যবহারে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়েছে। দেশেও এ ধরনের ব্যবস্থা চালু করলে প্রাণহানি যেমন কমবে সম্পদের ক্ষতিও। ফ্লাডের ক্ষেত্রে সেরকম হতে পারে, এটাকে ম্যানুয়ালি করতে হবে অথবা আপনি আইটির মাধ্যমে এটা ম্যানেজ করতে পারি। যে অঞ্চলে পানি চলে আসার সম্ভাবনা আছে, যেহেতু এটাকে আমরা আগেই ফোরকাস্ট করতে পারি, সাইক্লোন যেরকম ফোরকাস্ট করতে পারি, ফ্লাডটাকেও আমরা ফোরকাস্ট করতে পারি। তো আমরা সেটাকে ফোরকাস্ট করে সেই মানুষগুলোকে একটা নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া। পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় দীর্ঘমেয়াদী টেকসই ব্যবস্থা নেওয়ারও পরামর্শ বিশেষজ্ঞদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে দেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭,৯৯৫ জনে। মৃতদের মধ্যে ২ জন পুরুষ ও ৪ জন নারী। সবশেষ ২৪ ঘন্টায় ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগের সংখ্যা ১৫,৭৭,২৪৬ জন। শনাক্তের হার ১.০৭%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। একটি দুটি নয়, একসঙ্গে ১৭টি বিয়ে হলো রাজধানীর পান্থপথে। এতিম ও দরিদ্র ছেলে মেয়েদের এমন বিয়ের আয়োজন করে ঢাকাস্থ ভোলা সমিতি। এতে খুশি বর কনে ও তাদের পরিবারের সদস্যরা। আদিন সজীবের রিপোর্ট। নতুন সাজে, নতুন বেশে, লাল বেনারসি শাড়িতে বউ আসছে হেঁটে। এ যেন এক স্বপ্ন পূরণের গল্প। নতুন জীবনের সন্ধান পেল ১৭ দম্পতি। ভোলার অসহায় দরিদ্র পরিবারের এই ছেলেমেয়েরা বড় হয়েছে খুব কষ্টে। কারো বাবা নেই, কেউ বা পুরোপুরি এতিম। আমি অনেক খুশি, আর আমার যার সাথে বিয়ে হইতেছে সে অনেক খুশি, অনেক হ্যাপি। আমার স্বামীকে নিয়ে আমি খুব খুশি। আমার ফ্যামিলি সব একসাথে মিল্লা তারপরে আমার বিয়ে দিছে। জীবনে কল্পনা করে যে এভাবে আয়োজন করে বিয়ে শাদী হবে, এটা আরো হওয়া উচিত, কারণ অর্থনৈতিকভাবে অনেকের বিয়ে হইতে পারে না। বিয়ের পর ১৭ জন বউকেই স্বর্ণালঙ্কার উপহার দেয় ঢাকার ভোলা সমিতি। বিত্তবানদের কাছে তাই ভীষণ কৃতজ্ঞ তাদের স্বজনরা। সমস্যা হইতো আর কি, মনটা খুশি লাগতো না, অনেক খুশি হয়েছি। এরকম করে পারতাম, দিতাম, আনতাম কোনো রকম। আয়োজকরা বলছেন, এমন অসংখ্য এতিম অসহায় আছে প্রতিটি জেলায় যাদের বিয়ে হচ্ছে না। অর্থাভাবে বিত্তবানরা এগিয়ে এলে এমন আয়োজন হতে পারে সারা দেশেই। আমরা এই প্রকল্পের মাধ্যমে তাদের কিছু আর্থিক অনুদান, কিছু স্বর্ণালঙ্কার, বিবাহের সমস্ত অনুষ্ঠান খরচ,
কারো কারো আমরা ঘর বাড়ি করে দেওয়ার ব্যবস্থা করতেছি। সমাজে যারা বিত্তবান আছে এবং বাংলাদেশে অন্যান্য যারা সমিতি আছে এরকম উদ্যোগ নিলে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের সমাজ অনেক আগে যাবে। বর্ণিলে আয়োজনের আনন্দ ছড়িয়ে যাক সবার মাঝে, এমনি করেই সুখ দুঃখ ভাগাভাগি হোক সমাজের সবখানে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নোয়াখালীর সুবর্ণচরে সয়াবিন ও মরিচ চাষিদের মধ্যে শতকরা 4 টাকা হার মুনাফায় বিনিয়োগ বিতরণ করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। প্রায় 350 চাষির মাঝে এই বিনিয়োগ বিতরণ করা হয়। নোয়াখালীর জেলা প্রশাসক খোরশেদ আলম খান, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক তাজুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক সিরাজুল হক, এসএমই অ্যান্ড এগ্রিকালচারাল ফাইন্যান্স ডিভিশনের প্রধান সাদাত আহমদ খান, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশনের প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান, স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতি সর্ববিদ্যা এ সময় উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেন নিয়ে রাশিয়ার সীমা লঙ্ঘন যুক্তরাষ্ট্র মেনে নেবে না বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নতুন বছরের শুরুতেই প্রতিবেশী দেশে মস্কো আগ্রাসন চালাতে পারে এমন আশঙ্কার মধ্যেই এই হুঁশিয়ারি দিলেন তিনি। জো বাইডেন বলেন, ইউক্রেনে রুশ আগ্রাসনকে অনেক বেশি জটিল করে তুলবে ওয়াশিংটন। ইউক্রেনের অভিযোগ, সীমান্ত এলাকায় প্রায় 94,000 সৈন্য সমাবেশ করেছে রাশিয়া। এ নিয়ে চলতি সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ভিডিও কনফারেন্স করার কথা রয়েছে বাইডেনের। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ছাড়া এই মুহূর্তে আর কিছুই করার নেই যুক্তরাষ্ট্রের। সরকারের কর্মী বান্ধব কর্মসূচির কারণে বর্তমানে বৈধ পথে বাংলাদেশি শ্রমিকদের বিদেশে যাওয়ার প্রবণতা বেড়েছে বলে জানিয়েছেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির মহাপরিচালক শহীদুল আলম। সাভারে ব্রাক সিডিএমএতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় এবং বিএমইটির জেলা কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন কর্মশালায় তিনি একথা জানান। বিএমইটির অতিরিক্ত মহাপরিচালক মীর খায়রুল আলম এ সময় উপস্থিত ছিলেন। আমরা 1,02,863 জন কর্মী নভেম্বরে ক্লিয়ার করেছি। তার মানে হচ্ছে মানুষের মধ্যে ফর্মাল প্রসেস যাবার ইচ্ছেটা বেড়েছে। আগে মানুষ লুকিয়ে যেত, সাগরে ডুবে যেত, এখন মানুষ বিএমইটির সেবা সহজ করার প্রেক্ষিতে বিএমইটিতে আসে এবং তারা ক্লিয়ারেন্স কার্ড নেয়, অর্থাৎ অবৈধ পথটা ক্রমান্বয়ে কমে আসা শুরু করেছে। জাতীয়তাবাদী মহিলা দলের ভোলা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সম্মেলনে মহিলা দলের সভানেত্রী আফরোজ আব্বাস, সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ উপস্থিত ছিলেন। সম্মেলনে সাজেদা আখতারকে সভাপতি ও শাহজাদি ইয়াসমিনকে সাধারণ সম্পাদক করে 101 সদস্যের নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। চট্টগ্রামের রাউজানে পালিত হল কুণ্ডেশ্বরীর প্রতিষ্ঠাতা ও স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত শহীদ অধ্যক্ষ নূতন চন্দ্র সিংহের ছেলে বীর মুক্তিযোদ্ধা লায়ন প্রফুল্ল রঞ্জন সিংহের প্রথম প্রয়াণ দিবস। এ উপলক্ষে কুণ্ডেশ্বরী ভবনে স্মরণ সভা, প্রার্থনা ও ভোজ সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান রেল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। এ সময় সমাজসেবায় তার কর্মকাণ্ড অনুসরণের আহ্বান জানান বক্তারা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ডক্টর বেনু কুমার দে, সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল হাসান বুলবুল, কুণ্ডেশ্বরী পরিবারের সদস্য চন্দন সিনহা, রাজীব সিংহ ও বাসুদেব সিংহ, রাউজানের মেয়র জমির উদ্দিন পারভেজ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস এতে উপস্থিত ছিলেন। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। পাবনার কাশীনাথপুরের মির্জাবাড়িতে বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচির উদ্বোধন করেছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন। এতে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে চক্ষু, গাইনি ও শিশুরোগ সহ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা এবং দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
পরে যমুনা ব্যাংক ফাউন্ডেশন কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়। যমুনা ব্যাংকের নির্বাহী কমিটি ও ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ, যমুনা ব্যাংকের পরিচালক ইসমাইল হোসেন সিরাজি, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রায় ৫,০০০ রোগীর চিকিৎসা সহ বিনামূল্যে ঔষধ বিতরণের পাশাপাশি বিনামূল্যে চোখ অপারেশনের জন্য ৬৫৭ জন রোগীকে তালিকাভুক্ত করা হয়। বাংলাদেশ এবারে পার্টেক্স খেলার খবর। সাকিব আল হাসানকে নিয়ে নিউজিল্যান্ড সফরের জন্য ১৮ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। চোট কাটিয়ে দলে ফিরেছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। তবে না খেলেই মিরপুর টেস্টের দল থেকে বাদ পড়েছেন অফ স্পিনার নাইম হাসান ও পেসার রেজাউর রহমান রাজা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী বৃহস্পতিবার নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবে টাইগাররা। ৭ দিনের কোয়ারেন্টাইন শেষে ২টি প্রস্তুতি ম্যাচের পর ১ জানুয়ারি মাউন্ট ম্যাঙ্গানুইতে শুরু হবে প্রথম টেস্ট, আর ৯ জানুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট হবে ক্রাইস্টচার্চে। দেশের ১৪টি দলকে নিয়ে আগামী ৭ ডিসেম্বর শুরু হবে মার্সেল ক্লাব কাপ টার্গেট বল টুর্নামেন্ট। উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে টার্গেট বল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিন ইসলাম জানান, ৩ দিনে এই প্রতিযোগিতা হবে পল্টনের হ্যান্ডবল স্টেডিয়ামে। পুরুষ বিভাগে ৮টি এবং মহিলা বিভাগে ৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। টার্গেট বল অ্যাসোসিয়েশনের সভাপতি আখতারুজ্জামান খান কবির, পল্টনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন এ সময় উপস্থিত ছিলেন। ম্যাক্স বিএসপিএ জার্নালিস্ট অ্যাওয়ার্ড নাইটের বর্ষসেরা ক্রীড়া সাংবাদিকের পুরস্কার তৌফিক আজিজ খান ট্রফি জিতেছেন দৈনিক প্রথম আলোর মাসুদ আলম। রাজধানীর একটি হোটেলে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এতে বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবসের বিশেষ সম্মাননা পেয়েছেন প্রবীণ ক্রীড়া লেখক মোফাক্খরুল ইসলাম দিল ঘোষ এবং শামসুল হক। ম্যাক্স গ্রুপের নির্বাহী পরিচালক এম এ চৌধুরী শামীম, বিএসপিএ সভাপতি সনত বাবলা এ সময় আরও উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো আরও একবার। সড়কে অব্যবস্থাপনার বিরুদ্ধে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা। রাজনৈতিক দল থেকে উস্কানির প্রমাণ মিলেছে বললেন ওবায়দুল কাদের। রাজধানীতে দুদিনের বিশ্ব শান্তি সম্মেলন শুরু। বিভেদ পরিহার করে শান্তির পথে চলার আহ্বান রাষ্ট্রপতি। খালেদা জিয়া না থাকলে আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্ব থাকবে না, হুঁশিয়ারি মির্জা ফখরুলের। শিক্ষক মৃত্যুর ঘটনায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার। এবং উড়িষ্যায় কাল আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় জাওয়াদ। দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ। দর্শক, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে অবশ্যই মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। আর ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।